ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের ক্লাস 11-এর পর্যায় সারণী চ্যাপ্টারের যে পোর্শনটা আলোচনা হবে সেগুলো হলো মৌলসমূহের ব্লক বিভাজন। ব্লক বিভাজন বলতে মৌলগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করা। এই যে পোর্শনটা, এখান থেকে তোমাদের কোশ্চেনও আসে পরীক্ষার সময়। আর তার থেকেও বড় ব্যাপার, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এটা না জানলে পর্যায় সারণীটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। এবং প্রতিদিনের মতো এই পোর্শনটাও দেখো তোমাদের খুব মজাদার লাগবে এবং খুব সহজ লাগবে। তাহলে আজকের ক্লাসটাও একটু শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নাও। দেখো, মৌলগুলোর ব্লক বিভাজন বলতে পর্যায় সারণীতে আমাদের যতগুলো মৌল রয়েছে এই মৌলগুলোকে বিভিন্ন ব্লকে এখানে ভাগ করা আছে। এটা টোটাল পর্যায় সারণী, কিন্তু এর মধ্যে বিভিন্ন ব্লক আছে। যেমন সবচেয়ে এদিকে যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে এস ব্লক। আচ্ছা, মাঝের যে অংশটা থাকছে এটাকে বলা হচ্ছে ডি ব্লক। আর এই ধারের পোর্শনটা সবচেয়ে ডান দিকের যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে পি ব্লক। আর একদম নিচে যারা থাকছে এগুলোকে বলা হচ্ছে এ ব্লক। তাহলে টোটাল আমাদের যে ব্লকগুলোতে ভাগ করা হচ্ছে, ব্লকগুলো কি কি আসছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক। এই চারটে ব্লকে সব মৌলগুলোকেই ভাগ করে দেওয়া হয়েছে, চারটে ব্লক করা হয়েছে। এখন দেখো, এই ব্লকগুলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক, এই ব্লকগুলোতে কোন মৌলগুলো স্থান পাবে সেটাও কিন্তু যা হোক করে যে কোনো মৌলকে প্রবেশ করে দেওয়া হয়নি। তারও একটা খুব সুন্দর নিয়ম আছে। তোমাদেরকে আগেই তো বলেছিলাম যে টোটাল পর্যায় সারণীটা এটা বলতে পারো যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে একটা পর্যায় সারণী। এই যে এটাকে আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী বলা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে এর মধ্যে। তো যাই হোক, এই ব্লক বিভাজনটাও দেখো ইলেকট্রন বিন্যাসের একটা ব্যাপার আছে যে সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেটাই হবে তার ব্লক। কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা, ধরো হাইড্রোজেন থেকেই আমরা শুরু করছি প্রথমে 1H হাইড্রোজেন। আচ্ছা, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s1, তার মানে লাস্ট ইলেকট্রন। এর তো একটাই ইলেকট্রন, তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? এসে প্রবেশ করেছে। তাহলে হাইড্রোজেনটা হবে এস ব্লক মৌল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, একই রকমভাবে আমরা যদি যে কোনো মৌলের যদি দেখি, ধরো তুমি কার্বনটা দেখলে, কার্বন 6, যে কোনো মৌলের আমরা হেপাজেটলি দেখছি কে কোন ব্লকে থাকবে। দেখো হাইড্রোজেনটা আগে দেখে নাও, হাইড্রোজেনটা আছে এখানে, দেখো এস ব্লক মৌল, ঠিক আছে। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 1s2, 2s2, 2p2 হবে, তাই তো? কারণ 6 আছে, 2 2 2 টোটাল 6টা হলো, মানে এসগুলোই দুটোর বেশি তো হতে পারে না। তাহলে 4টে এখানে এসগুলোই হয়ে গেছে, 1s2, 2s2, আর পিতে তাহলে আর দুটো থাকবে শুধু। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? লাস্ট ইলেকট্রনটা দেখো পি অরবিটালে ঢুকেছে। পি অরবিটালটা যদি দেখাও, এরকমভাবে দেখানো যেতে পারে। যখন এই বক্সগুলো করবে না, এটা আমি বলে দিচ্ছি, বক্সগুলো নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। সেটা হচ্ছে লাস্ট কক্ষটা শুধুমাত্র দেখাতে পারো তোমরা। যদি দেখানোর প্রয়োজন হয় তাহলে লাস্ট কক্ষ বলতে কিভাবে বুঝবে? এটা দেখো 1 নম্বর কক্ষ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষ, যেগুলোই 2 আছে সেগুলো 2 নম্বর কক্ষ। তাহলে আগের দিনও দেখিয়েছি তোমাদেরকে যে কোন পর্যায়ে কোন কোন অরবিটালগুলো থাকছে। তাহলে যাই হোক, এটা হচ্ছে লাস্ট কক্ষ। লাস্ট কক্ষতে আমাদের 2s আছে, 2p আছে, তাহলে এগুলো আমরা দেখিয়ে দিলাম। এবং লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? পিতে ঢুকেছে। তাহলে কার্বনটা হবে পি ব্লক মৌল। কার্বনটাকে লক্ষ্য করো কোথায় আছে, এ দেখো এখানে কার্বন আছে, এই ধারটা পি ব্লক, ঠিক আছে। এই ধারের পোর্শনটা হচ্ছে পি ব্লক, মাঝেরটা হচ্ছে ডি ব্লক, অলরেডি বলেছি, আর এই প্রথম দুটো হচ্ছে এস ব্লক, আর নিচেরটা হচ্ছে এ ব্লক। আরেকটা অন্য ব্লকেরও দেখে নেওয়া যাক, যেমন হচ্ছে আয়রন। ধরো আয়রনে যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি 26, এটা আমি শর্ট ইলেকট্রন বিন্যাস করে দিচ্ছি। আর্গনের পরে, আর্গন মানে 18টা হয়ে গেল, মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 হয়ে গেল। এরপরে আসবে 4s2, 3d6। এই যে শর্ট ইলেকট্রন বিন্যাসটা, এই শর্ট ইলেকট্রন বিন্যাসটা এই ব্লক বিভাজনগুলো হওয়ার পরেই কিন্তু তোমরা পারবে, মানে তখন আমি করিয়ে দেবো কীভাবে করতে হয়। মানে শর্টে দেখো এইটুকু লিখলেই হয়ে যাচ্ছে, পুরো 1s2, 2s2, 2p6 করে একদম পুরো লম্বা লিখতে হচ্ছে না। যাই হোক, তাহলে এইটাতে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে দেখো, ডিতে যে ঢুকেছে লাস্টে। মানে প্রথমে 4s-এ দুটো, তারপরে 3d-তে ঢুকছিল, 6টা ঢুকেছে। আমি আর দেখাচ্ছি না বক্স করে, কারণ না দেখালেও এটা বোঝা যাচ্ছে যে ডিতে যে লাস্টে ঢুকেছে। আচ্ছা, ডিতে ঢুকেছে মানে আয়রনটা হবে ডি ব্লক মৌল। বোঝা যাচ্ছে? লাস্ট ইলেকট্রনটা যে অরবিটালে ঢুকবে ওই মৌলটা হবে সেই ব্লকের মৌল। তাহলে আয়রনটা দেখে নাও কোথায় আছে, আয়রন দেখো এখানে আছে। বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডি ব্লক। তাহলে ডি ব্লক মৌল আয়রনটা। এরকমভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে তোমরা দেখতে পারো যে লাস্ট ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেই ব্লকেই ওই মৌলটা স্থান পাবে। তাও বিষয়টা মজাদার নয়? লাস্ট ইলেকট্রনটা যে অরবিটালে ঢুকছে সেই ব্লকে মৌলটা থাকবে। এরপরে চলো আমরা সমস্ত ব্লকগুলো একটা একটা করে দেখে নিই, ওদের নিয়ে ডিটেলস একটু দেখে নিই। যেমন হচ্ছে এস ব্লক।
এস ব্লক কোনটা আমরা প্রথমেই বলেছি, এই যে সামনের দিকে যেটা রয়েছে, যেটা সবচেয়ে বাম দিকে দুটো দেখো শ্রেণী রয়েছে, এই দুটো শ্রেণীকে অর্থাৎ দুটো গ্রুপকে বলা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। তার মানে এস ব্লকে কে কে থাকছে, গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান বা ওয়ান এ বলতে পারি আমরা, এটাকে ওয়ান এও বলা যায়, তাই তো? আমরা ক্যাশ ভার্সনটা দেখেছি আগের দিন। আর একটা হচ্ছে গ্রুপ টু, গ্রুপ টুটাও রয়েছে, বা এটাকে কি বলা যাবে, এটা হচ্ছে টু এ। তাহলে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এই দুটো হচ্ছে এস ব্লক মৌল। গ্রুপ ওয়ানে কারা আছে, এখন দেখো হাইড্রোজেনকে আমরা নর্মালি কি করি, এই মাঝে দেখানো হয়, যেগুলো আধুনিক দেখবে একদম পর্যায় সারণী, সেগুলোতে হাইড্রোজেনকে পুরো আলাদা করে দেওয়া আছে। যদিও হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি যদি ব্লক বিভাজন দেখো তাহলে কিন্তু এস ব্লকের মধ্যেই পড়বে। যাই হোক, আমি হাইড্রোজেনগুলো একটু পরে দেখছি, মানে যেগুলো একটু বিতর্কিত সেগুলো পরে দেখছি। প্রথমে যারা অরিজিনালি রয়েছে এখানে একদম পুরোপুরি রয়েছে সেইগুলোকে আগে দেখে নিই। তাহলে গ্রুপ ওয়ানে কে কে রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমাদের লাস্টের যে সিরিজটা রয়েছে এইখানে যে তোমার পিরিয়ডটা পাওয়া যাচ্ছে, লাস্ট পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে আমরা খুব একটা ধরি না ধর্তব্যের মধ্যে, তার কারণ এরা সবাই হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে তেজস্ক্রিয়। কারণ তেজস্ক্রিয় যে মৌলগুলো হয় ওগুলো তো সবসময় তেজস্ক্রিয় বিকিরণ করে চেঞ্জ হয়ে যায়, যে কারণে রাসায়নিক ধর্ম ওদের ক্যালকুলেট করা একটা সমস্যা হয়, ওদের তেজস্ক্রিয় ধর্মটাই সবচেয়ে প্রাধান্য পায়। তো যাই হোক, তাহলে যখন আমরা নর্মালি রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি মানে বুঝতেই পারছো পুরোটাই প্রায় রাসায়নিক ধর্মের ব্যাপার আছে, তার মানে এই লাস্ট পিরিয়ডটাকে আমরা খুব একটা ধর্তব্যের মধ্যে রাখবো না, বাকিগুলো দেখবো শুধু। তাহলে গ্রুপ ওয়ানে আমরা কাকে পেলাম না, লিথিয়াম, সোডিয়াম এদেরকে পাওয়া যাচ্ছে, পটাশিয়াম, আচ্ছা রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, লাস্টে আসবে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামটা ধরতেও পারো না ধরতেও পারো, এমন কিছু ব্যাপার না। তো যাই হোক, আমি সবাইকে লিখে দিচ্ছি এখন। তাহলে এরা হচ্ছে গ্রুপ ওয়ানে রয়েছে, এরা সবাই বলছে এস ব্লক। যদি ইলেকট্রন বিন্যাস দেখো সত্যি সত্যি কি এস ব্লক হচ্ছে দেখে নাও, লিথিয়াম হচ্ছে 3, তাহলে 1s2, 1s2, 2s1, তাই তো? লিথিয়াম তাহলে 3 এলো, 1s2, 2s1, এটাকে আমরা এরকমভাবেও বলতে পারি, দেখো 1s2 দুটো হচ্ছে হিলিয়ামের তো ইয়ে, তাহলে এটা হিলিয়াম ধরে নিলাম, 1s2টা যদি না লিখি তারপরে 2s1টা শুধু লিখে দিলেও হবে, মানে 1s2-র পরিবর্তে আমরা হিলিয়াম লিখতে পারি, তাই তো? কারণ হিলিয়ামের হচ্ছে 2, আমরা অলরেডি জানি। আচ্ছা সোডিয়াম দেখো, সোডিয়ামের কি আসবে, 11, 1s2, 2s2, আমি পুরোটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি, 2p6, 10 হলো, 2, 4 আর 6, 10, আচ্ছা 3s1। এটাকে শর্ট ফর্মে এরকমভাবে লেখা যায়, এই যে পোর্শনটা দেখো, এটা একটা নিষ্ক্রিয় গ্যাসে চলে আসবে, 2 আর 2, 4 আর 6 হচ্ছে 10, 10 কার ইলেকট্রন বিন্যাস, 10 হচ্ছে নিয়নের, তাহলে এটা আমরা নিয়ন, তারপরে দেখো 3s1 পাবো, তাই তো? 3s1টা শুধু বাড়তে থাকছে, ওটা শুধু লিখে দিলেই হবে। একই রকমভাবে পটাশিয়াম যদি আমরা দেখি, এটাকেও আমরা শর্টে লিখতে পারি আর্গন, মানে 18-র পরে এটা 19, তো তাহলে আর একটা থাকবে, এটা হবে 4s1। লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে, এদের সবার দেখো এসে যে ঢুকছে, তার মানে এরা সবাই হচ্ছে এস ব্লক। একই রকমভাবে আমরা রুবিডিয়ামটা যদি দেখি, আর্গনের পরে যে নিষ্ক্রিয় গ্যাস আছে অর্থাৎ ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে 5s1। একই রকমভাবে সিজিয়াম, রুবিডিয়াম হচ্ছে 37, সিজিয়াম হচ্ছে 55, আচ্ছা জেননের পর এটা হবে 6s1, ফ্রান্সিয়াম 87, এটা হবে রেডনের পর 7s1। তাহলে গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে তাদের সবার মধ্যে একটা কমন প্যাটার্ন তোমরা লক্ষ্য করতে পারছো। এইখানে দেখো যে প্রথমে পর্যায় সংখ্যা যেটা আছে বা লাস্ট কক্ষের সংখ্যা, তারপরে s1 আছে, মানে লাস্ট কক্ষতে এসে একটা ইলেকট্রন ঢুকেছে, তার মানে এদের কমন একটা ইলেকট্রন বিন্যাস আমরা পেয়ে যাচ্ছি। দেখো নিষ্ক্রিয় গ্যাসের পরে ns1 বলতে পারি, দেখো এদের তাহলে কমন ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns1 বলা যেতে পারে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? একই রকমভাবে গ্রুপ 2 এরগুলো আমরা একটু দেখে নেবো। আচ্ছা তার আগে এই জায়গাটা একটু মুছে শুধু হিলিয়াম নিয়নেরটা এদিকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে গ্রুপ ওয়ানের আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস পেলাম ns1, যেখানে n হচ্ছে সবচেয়ে বাইরের কক্ষ, তাই তো? সবচেয়ে বাইরের কক্ষে এসে একটা ইলেকট্রন ঢুকেছে। গ্রুপ ওয়ানের যতগুলো মৌল আছে দেখো সবার ইলেকট্রন বিন্যাস একই ধরনের, এই কারণে সবার ধর্মটাও একই ধরনের আছে। যাই হোক, ধর্ম নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা দেখো গ্রুপ 2 এ, গ্রুপ 2 এ তাহলে কারা আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, একদম তেজস্ক্রিয় মৌলটা পর্যন্ত লিখে দিচ্ছি। আচ্ছা এদের যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক দেখি, বেরিলিয়ামের হচ্ছে 4, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম হচ্ছে 20, আচ্ছা ট্রনসিয়াম হচ্ছে 38, বেরিয়াম হচ্ছে 56 আর রেডিয়াম হচ্ছে 88। যাই হোক, এগুলো তোমাদের এত মনে রাখার দরকার নেই,
আমি জাস্ট প্যাটার্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এমনিতে মৌল সংখ্যা 20 পর্যন্ত তো অলরেডি জানো, 30 বা তোমরা 36 34 পর্যন্ত অন্তত মিনিমাম করে রাখবে। যদি কেউ আরও ভালো করে করতে চাও তাহলে সে 50 পর্যন্ত করে রাখতে পারো। তো যাই হোক, আর যদি যদি কারো খুব ইন্টারেস্ট থাকে সে টোটাল পর্যায় সারণীটাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো সিস্টেম বলে দিয়েছি কীভাবে করতে হবে। 5টা 5টা করে করবে, সপ্তাহে 5টা করে করবে, তাহলেই হবে। আচ্ছা, এদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই তাহলে। প্রথমে বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা লিখতে পারি হিলিয়াম মানে 1s2 হয়ে গেল, হিলিয়াম লেখা মানেই 1s2 হয়ে গেল আমাদের। তারপরে 2s2, 4টে ইলেকট্রন আছে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের একই রকমভাবে পাবে, দেখবে নিয়নের পরে 3s2, 12, তাহলে নিয়ন হচ্ছে 10। আচ্ছা, তারপরে 3s2 আসবে। আচ্ছা, এটা পাবে আর্গনের পরে 4s2, কীরকম একই রকম প্যাটার্ন, বুঝতে পারছো? এইগুলোই হচ্ছে ইন্টারেস্টিং, বুঝতে পারলে এগুলো খুব ইন্টারেস্টিং। আচ্ছা, হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে 5s2। আচ্ছা, জেনন, এক্সি, এর চিহ্ন হচ্ছে এক্সি, তারপরে 6s2। রেডিয়াম, এটা হচ্ছে রেডনের পরে 7s2। বোঝা যাচ্ছে? তাহলে এদের যে দেখো কমন যে প্যাটার্নটা পাচ্ছি সেটা আমরা বলতে পারি ns2, সাধারণ ইলেকট্রন বিন্যাস বলতে পারি ns2, বলা যাচ্ছে না? তাহলে বোঝা গেছে গ্রুপ 1-এর হচ্ছে ns1, এদের হচ্ছে ns2। এইগুলো হচ্ছে আমাদের এস ব্লক মৌল। দেখো লাস্ট ইলেকট্রনটা এসে প্রবেশ করছে, কিন্তু এই বেরিলিয়ামের আর একটা যদি এগিয়ে যেতে এইদিকে ডান দিকে, বেরিলিয়াম হচ্ছে 4, তারপরে 5 যদি চলে যেতে, তাহলে দেখো 1s2, 2s2, 2p1 হয়ে যেত, ওইটা তখন পি ব্লক মৌল হয়ে যেত। 5 নম্বরে যে আছে সে হচ্ছে বোরন। বোরনটা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে 1s2, 2s2, 2p1। 2p1 বলতে সেটা পি ব্লকে চলে আসবে। এই দেখো বোরন, বোরন পি ব্লকে চলে আসছে, হয়ে যাচ্ছে। তাহলে এই সারিগুলো শুধু গ্রুপ 1 আর গ্রুপ 2 এরা হচ্ছে এস ব্লক মৌল, এবং এদের পার্টিকুলার ইলেকট্রন বিন্যাস কী দাঁড়াচ্ছে ns1 আর ns2। আচ্ছা, তাহলে টোটাল গ্রুপটার যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, গ্রুপটার সাধারণ ইলেকট্রন বিন্যাস, তাহলে কি দেখা যেতে পারে ns1 to 2, এটা আমরা বলতে পারি গ্রুপটার সাধারণ ইলেকট্রন বিন্যাস। ns1 to 2 মানে একটার ns1 আর একটার 2, তাহলে ns1 to 2 এই সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষার সময় পড়ে। কিন্তু এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়তো তোমাকে লিখতে দিয়ে দিল, বলে এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কোনটি, দিয়ে বিভিন্ন অপশান দিয়ে দিল। আচ্ছা, এরপরে আমরা দুটো বিতর্কিত মৌল সম্পর্কে জেনে নেব, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম, দেখো হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো 1s1, তার মানে এইটা এস ব্লক মৌল, অ্যাকচুয়ালি কিন্তু এস ব্লক মৌল। হাইড্রোজেনটা আছেও দেখো অনেকটা এদিকেই আছে, তাহলে এস ব্লক মৌল এটা। আচ্ছা, হিলিয়াম, হিলিয়াম হবে 1s2 যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এইটাও এস ব্লক মৌল, লাস্ট ইলেকট্রনটা এসে প্রবেশ করছে। হিলিয়ামটাও এস ব্লক মৌল, কিন্তু ধর্মের মিল থাকার জন্য ওকে এইদিকে পি ব্লকের দিকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হিলিয়ামটা হচ্ছে এস ব্লক মৌল। তাহলে তোমার যদি কখনো কোশ্চেন আসে যে হিলিয়াম কোন ব্লকের অন্তর্ভুক্ত, তাহলে সেটা কিন্তু লিখতে হবে যে এস ব্লকের। তার সাথে আরও লিখে দিতে পারো যে ধর্মের কারণে একে নিষ্ক্রিয় গ্যাসের দিকে রাখা হয়েছে, সে কারণে ওটা পি ব্লকের দিকে স্থান পেয়েছে, কিন্তু ও আসলে হলো এস ব্লক মৌল। এরপরে আমরা চলে আসবো পি ব্লকের মধ্যে। তাহলে পি ব্লক মৌল কারা হবে না, সর্বশেষ ইলেকট্রনটি যখন পি অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ একদম লাস্টের কক্ষের পি অরবিটালে প্রবেশ করবে। এই দেখো সর্বশেষ ইলেকট্রনটা যেটা লাস্ট কক্ষের পি অরবিটালে প্রবেশ করছে, এটা অনেক সময় এনপিও লেখা থাকতে পারে তোমাদের বই, যে এনপি অরবিটালে প্রবেশ করে। এই এন কথাটার অর্থই হচ্ছে সর্ববহিস্থ কক্ষ, মানে এন বলতে বোঝায় সর্ববহিস্থ কক্ষ। তার মানে কি এনপি বলতে বোঝাচ্ছে যে সর্ববহিস্থ কক্ষের পি অরবিটালে প্রবেশ করছে। যেমন হচ্ছে আমরা এস ব্লকের ক্ষেত্রে দেখেছিলাম যে একদম লাস্টের কক্ষের এস অরবিটালে প্রবেশ করছে, এটা সেরকম লাস্টের কক্ষের পি অরবিটালে প্রবেশ করবে। এখন এই এন দিয়ে যে টার্মগুলো থাকে সেগুলো সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই, এগুলো একটু নলেজ থাকা দরকার। যেমন এটা ধরো একটা পরমাণুর নিউক্লিয়াস, এখন এরপরে যে কক্ষগুলো আমাদের থাকে, ধরো এই কটা কক্ষ আছে একটা পরমাণুতে, এই কটা 4টে কক্ষ আছে টোটাল, ধরে নাও, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। এখন সর্ববহিস্থ যে কক্ষটা সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, মানে যেটা 4 নম্বর কক্ষ সেটাকে আমরা এন বলছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এন এক্ষেত্রে কত নম্বর কক্ষ, এটা হচ্ছে 4 নম্বর কক্ষ। এখন দেখো তাহলে তার আগে যেটা 3 নম্বর কক্ষ সেইটাকে আমরা কি বলবো, সেইটাকে আমরা বলতে পারি n-1 বলা যেতে পারে না, 3টাকে 4-1 তো বলা যেতে পারে। সেরকম লাস্টের কক্ষের ঠিক আগের কক্ষটা হবে n-1, তার আগের কক্ষটা হবে n-2। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সাধারণত এই 3টে টার্মই তোমরা পাবে, তার বেশি পাবে না, n-3তে পাবে না সহজে।
আচ্ছা, তাহলে সর্ববহিস্থ কক্ষটা আমাদের কি দাঁড়ালো এন। আচ্ছা, তার থেকে ভিতরের কক্ষটা হবে n-1, তার থেকে ভিতরের কক্ষটা হবে n-2। তাহলে আশা করি এই টার্মগুলো পেলে এরপরে তোমরা বুঝতে পারবে। এই কারণে কখনো কখনো দেখবে লেখা থাকে সর্বশেষ ইলেকট্রনটা এনপি অরবিটালে প্রবেশ করে। এনপি বলতে সর্ববহিস্থ কক্ষের পি অরবিটালে। বিষয়টা বোঝা গেছে এরপর? আচ্ছা, তাহলে পি ব্লকে আমাদের কোন কোন গ্রুপগুলো থাকে? পি ব্লকটা হচ্ছে সবচেয়ে ডান দিকে অবস্থিত। এদিকে যে ব্লকটা গ্রুপ 13, 14, 15, 16, 17 এবং 18, বা আমরা ক্যাশ ভার্সনে যদি বলি 3A, 4A, 5A, 6A, 7A আর 8A বা 0 যেটা বলা হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে পি ব্লক মৌল। তার মানে কাকে কাকে পাওয়া যাচ্ছে? 13, ঠিক আছে, 14, আচ্ছা 15, 16, 17, 18, আচ্ছা 18 পর্যন্ত, তাই তো? এর বেশি আর নয় কিন্তু। আচ্ছা, তাহলে 13 যে গ্রুপগুলো আছে, 13 যে মৌলগুলো এখানে যদি এরকম করে ভাগ করে দেওয়া হয়, গ্রুপ 18 যেটা বলা হচ্ছে এটাকে আবার জিরো বলা হয়, ঠিক আছে? 18টাকে জিরো বলা হয়, নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে ওখানে। তাহলে এই ব্লকগুলো, এই গ্রুপগুলো হচ্ছে আমাদের পি ব্লকের অন্তর্ভুক্ত। আমাদের 13-এ যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। এইগুলো হচ্ছে 13-এর মধ্যে রয়েছে। আমরা লাস্টে নিষ্ক্রিয় গ্যাসগুলো নিচ্ছি না। আচ্ছা, 14-এর মধ্যে কার্বন, সিলিকন এরা সবাই অবস্থিত একই রকমভাবে। 15-এও সবগুলো আর দেখাচ্ছি না। 15-এর মধ্যে কারা থাকবে? নাইট্রোজেন, ফসফরাস এরা সব আছে। 16-এর মধ্যে অক্সিজেন, সালফার এরা আছে। আচ্ছা, 17-এর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই আছে। আর 18-এর মধ্যে কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে। তো যাই হোক, এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখি তাহলে কীরকম আসবে? যেমন হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, বোরন হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি হিলিয়ামের পদ থেকে, অর্থাৎ 2-এর পদ থেকে, 1s2 এর পদ থেকে হিলিয়াম লিখে দিয়ে মানে 1s2 হয়ে গেল। 1s2 এর পর থেকে কী হবে? 2s2, চারটে হলো 2p1, নাকি? এটা এরকম আসছে। আচ্ছা, তার মানে এটা আমরা লাস্ট কক্ষের আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তার মানে ns2np1। অ্যালুমিনিয়ামটা যদি করো তাহলেও দেখো একই রকম আসবে। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এটা হচ্ছে তাহলে নিয়নটা লিখো 10 নাম্বার পর্যন্ত। নিয়ন লেখা মানে 1s2, 2s2, 2p6 হয়ে গেল, 10 পর্যন্ত হয়ে গেল। তাহলে তারপরে কি আসবে? 3s2, এটা 12 হলো। আচ্ছা, 3p1, 13 হবে। তাহলে তাহলে দেখুন এদেরও একটা প্যাটার্ন চলে আসছে। দেখো, এটা বলতে পারি ns2np1। তার মানে এদের যে লাস্টের কক্ষের ইলেকট্রন বিন্যাস আসবে ns2np1। একই রকমভাবে 14-এর পাবে ns2np2। বোঝা যাচ্ছে ব্যাপারটা? পিতে আরেকটা বাড়বে। আচ্ছা, যত ওইদিকে যাবে তত একটা 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 করে বাড়বে। এটা আসবে ns2np3। আচ্ছা, তারপরটা নিজেরাই বলতে পারবে ns2np4, এরপরে ns2np5। খুব মজাদার ব্যাপার দেখো। আচ্ছা, এটা আসবে ns2np6। এর সমস্ত কিছু ফুলফিল্ড, পিতে ছটার বেশি আর ধরে না। তাহলে ns2np6 পুরো ফুলফিল্ড, এই জন্য এটা নিষ্ক্রিয় গ্যাস। পরে নিয়ে ডিটেলসে আসবো। তার মানে এই হচ্ছে আমাদের টোটাল পি ব্লকের যে মৌলগুলোর আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তাহলে টোটাল পি ব্লকটার আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস কী পাবো? পি ব্লকটা দেখো প্রত্যেকটাতেই এনএসটা 2 অবস্থায় আছে, প্রত্যেকটাতেই দেখো। আচ্ছা, পিটা কোথাও 1, 2, 3, 4 এরকমভাবে একদম 6 পর্যন্ত গেছে। তাহলে বলতে পারি এনপি 1 to 6। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস, NS2 NP 1 to 6। এরপরে আমরা আসবো ডি ব্লক মৌল। ডি ব্লকে কারা স্থান পাবে? যাদের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তারা হবে ডি ব্লক মৌল। আচ্ছা, এই যে ডি অরবিটালটা পাবে, সর্বশেষ ইলেকট্রনটা যে ডি অরবিটালে ঢুকছে এটা দেখবে n-1 ডি অরবিটাল হবে। n-1 ডি অরবিটাল অর্থাৎ সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষতে দেখবে ডি অরবিটাল যেটা থাকবে সেই সেই ডি অরবিটালটাতে প্রবেশ করবে। আচ্ছা, ডি ব্লক কোনটা হবে? আমরা তো আগেই বলেছি যে এই মাঝের পোর্শনটা হচ্ছে ডি ব্লক, অর্থাৎ এক্ষেত্রে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত আমরা পাবো ডি ব্লক মৌল। ঠিক আছে, এখানে যদি গ্রুপগুলো আমরা দেখাই তাহলে গ্রুপ 3 গ্রুপগুলো যদি দেখানো হয়, ধরো গ্রুপ 3 যেটাকে কি বলা যেতে পারে আরেকটা 3B, এগুলো সব বি থাকবে দেখবে। আচ্ছা, 3টা হবে, 4টা হবে, 5টা হবে, 6টা হবে, 7, 8, 9, 10, 11 আর 12, 12 পর্যন্ত হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে 3B বলতে পারি। আচ্ছা, 4টাকে কি বলা যেতে পারে? 4B, এটাকে বলা যায় 4B। এটা হচ্ছে 5B। সবগুলো যদি আমরা দেখাই, আচ্ছা নিচে নিচে দেখিয়ে দিচ্ছি, তাছাড়া জায়গা পাওয়া যাবে না। এটা হবে 6B, এটা 7B, আচ্ছা তারপরে হবে
8B এর 3টে থাকে, অলরেডি আমরা জানি ক্যাশ ভার্সন করেছি আগের দিন। আর যদি আগের ক্লাসটা না দেখেছো ওটা অবশ্যই দেখবে, তাছাড়া কিন্তু পর্যায় সারণী করতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 1B, তারপরে 2B, যেগুলো বাকি ছিল 3B থেকে স্টার্ট হয়েছিল, তো তাহলে 1B 2Bটা ওইদিকে চলে আসছে 11 আর 12 নম্বর। এখানে দেখো তাহলে কি কি আসছে, এখানে স্ক্যান্ডিয়াম প্রথম যদি আমরা পিরিয়ডটা দেখি, যেটাতে আমরা ডি ব্লকের মধ্যে পাবো, সেটা হচ্ছে 4 নম্বর পিরিয়ড। 4 নম্বর পিরিয়ডে আমরা প্রথম ডি ব্লক মৌল পাচ্ছি, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে একদম জিঙ্ক পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়টা 5 নম্বরে, আর 6 নম্বরে আমরা, আর 7 নম্বরে, এই পুরোটাই পাচ্ছি। মানে 4 নম্বর থেকে আমাদের ডি ব্লকটা স্টার্ট হয়ে যাচ্ছে, 4 নম্বর পর্যায় থেকে বলতে পারি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসগুলো দেখার জন্য প্রথমটার ইলেকট্রন বিন্যাস একটু করে দেখে নিই। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি আসবে, যেটা গ্রুপ 3 এর মধ্যে রয়েছে স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, হিলিয়াম, নিয়ন, আর্গন, অর্থাৎ 18 পর্যন্ত হয়ে গেল আমাদের। 18 মানে বুঝতে পারছো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 হয়ে গেল। এরপরে আসবে 4s2 আর 3d, তাহলে এটা 20 হয়ে গেছে। আর 21 করতে গেলে কত লাগবে, একটা দিলেই হয়ে যাবে 3d1। অর্থাৎ এর যেটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আসবে এই গ্রুপের, সেটা কীরকম আসবে, ns2। দেখো এটা 4টা যদি n হয় তাহলে 3টা কত হবে, n-1, একটু আগেই আমরা বলেছি। তাহলে ns2 n-1 আর d1 বলতে পারি। মানে 3 নম্বর যে গ্রুপটা রয়েছে তার সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2 n-1 d1। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো। তারপরেরটাতে কি আসবে, তারপরের গ্রুপটাতে ns2 n-1 d2 দিয়ে d3, এরকম করে পরপর যাবে, এবং লাস্টে গিয়ে মানে যখনই 10টা চলে যাচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ডি এর পুরো ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে লাস্টের যে গ্রুপটা রয়েছে এটার সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 n-1 d10 আমরা বলতে পারি, তাই তো। তবে সব জায়গাতে মাঝে জায়গাগুলোতে ns2 সবসময় থাকবে না, কারণ দেখো দেখিয়ে দিচ্ছি, এটা ns2 n-1 d1 তো। আচ্ছা, তারপরের গ্রুপটা আমরা একটু ছোট ছোট করে লিখছি, তাও এখানে জায়গা হবে না, ns2 n-1 d2 হবে, এটা হচ্ছে 4 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, এই মাঝেরটা মুছে দিচ্ছি আমি। তাহলে প্রথমটাই যেটা আসছে সেটা হচ্ছে ns2 n-1 d1, ঠিক আছে। তারপরেরটা আসবে ns2 n-1 d2, ঠিক আছে। তারপরটা আসবে ns2 n-1 আর d3। এখানে দেখো একটু সমস্যা আসবে, একটু পরেই দেখতে পাবে, ns2 n-1 d4। এই যে দেখো d4 হচ্ছে, এই d4টা তো হবে না, এটা আমরা দেখেছিলাম আগেই দেখব ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস করার সময়, যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, তখনই আমরা দেখেছিলাম যে ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ডিটা যদি 5 হয়ে যায় তাহলে হাফ ফিল্ড হয়ে যাবে, আর কপারের ক্ষেত্রে কি হয়, যদি 10 হয়ে যায় তাহলে ফুল ফিল্ড হয়ে যাবে। তার জন্য কি করে, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, অর্থাৎ এক্ষেত্রে ns1 হয়ে যাবে আর ডিটা দেখবে 5 হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো গ্রুপ 6 এর ক্ষেত্রে, লক্ষ্য করো ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামটার ইলেকট্রন বিন্যাস কি আছে, এটা দেখবে আসবে 4s1 3d5, তাই তো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস অলরেডি আমরা আগে দেখেছি, ইলেকট্রন বিন্যাস যদি না দেখে থাকো আমার ভিডিও দেওয়া আছে, দেখবে সেকেন্ড চ্যাপ্টারে দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখবে এটাতে আবার ns2 হবে, ns2 n-1 d5, এটাতে আবার আসবে কারণ 25টা ইলেকট্রন টোটাল থাকছে। আচ্ছা, তারপরে দেখো ns2 n-1, এটা আবার 2 হয়ে গেল আবার, মানে এইটার ক্ষেত্রে শুধু একটু ব্যতিক্রম হয়, ব্যতিক্রমগুলো দেখিয়েছিলাম ক্রোমিয়াম আর কপার। আচ্ছা, তারপরে ns2 n-1 আর d7, দেখো আরেকবার পাবে, কপারটা পাবে ns2 n-1 d8, d9 সিস্টেমটা হবে না, ns2 n-1 d9 যদি লেখো তাহলে কিন্তু হবে না, তার মানে কি এস থেকে একটা তখন নিয়ে নেবে, তাহলে d4 আর d9টা হয় না, একটা নিয়ে এখান থেকে এস থেকে একটা নিয়ে এটা 10 হয়ে যাবে, মানে ফুলফিল্ড হয়ে যাবে। হাফ ফিল্ড আর ফুলফিল্ড যদি হয় তাহলে তার স্টেবিলিটি বেশি হয়, মৌলটা স্টেবিলিটি বেশি হয়, স্টেবিলিটি যাতে বেশি হয় তার জন্যই চেষ্টা করে সমস্ত মৌল। আচ্ছা, এটার ক্ষেত্রে আবার ns2 হয়ে যাবে, n-1 d10ই থাকবে। তাহলে দেখো এই সমস্ত যে গ্রুপগুলো রয়েছে এদের যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি, এগুলো প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা সাধারণ ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলাম আমরা খুব সহজে। আচ্ছা, যদি টোটাল গ্রুপটা ডি ব্লকটা, টোটাল ব্লকটার যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কি আসবে, দেখো nsটা
কোথাও কোথাও 1 হয়ে গেছে আর কোথাও 2 আছে, তাহলে NS 1 to 2 আর N-1 D এটা 1 to 10 হবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত হয়েছে, মানে ডি ব্লকটা, ডি অরবিটালটা পুরো ভর্তি হয়েছে 1 to 10। তাহলে এটা হচ্ছে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস খুব গুরুত্বপূর্ণ, কখনো কোনো পরীক্ষায় আসে, ভালো করে রাখবে। NS 1 to 2, N-1 D 1 to 10। যদি কেউ ইলেকট্রন বিন্যাস শিখে গেছো তার পক্ষে এই সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো করার কোনো অসুবিধাই নেই। আর যদি কেউ না শিখেছো এখনও ইলেকট্রন বিন্যাস, আমার চ্যানেলে তো অলরেডি ভিডিও দেওয়া আছে সেকেন্ড চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম, এবং মডেল কোশ্চেনে দেখবে প্রচুর ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম। ওগুলো যদি করেছো তাহলে তো খুবই ভালো, যদি না করেছো যে আরেকবার দেখে নেবে, তারপরে ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করে নেবে। এরপরে আমরা আসবো এ ব্লক। এ ব্লক বলতে কোনটা? একদম নিচে যে দুটো সারি আছে এগুলো হচ্ছে এ ব্লক, যেগুলো এখানে স্থান পায়নি, আগের দিন বলেছিলাম। প্রথম সারিটা হচ্ছে ল্যান্থানামের সাথে এখানে গ্রুপ 3-তে অবস্থিত, আর দ্বিতীয় সারিটা হচ্ছে অ্যাক্টিনিয়ামের সাথে গ্রুপ 3-তেই অবস্থিত। এবং এদের পর্যায়গুলো কীরকম আসছে? প্রথম সারিটা হচ্ছে তোমার 6 নম্বর পর্যায়ে, আর দ্বিতীয় যে সারিটা আসছে সেটা হচ্ছে 7 নম্বর পর্যায়ে অবস্থিত। কিন্তু এদের সবারই গ্রুপটা কিন্তু 3, এই 3 নম্বর গ্রুপেই একটা ঘরেই অবস্থান করে এরা সবাই। আচ্ছা, এ ব্লক মৌল আমরা তাহলে কাদেরকে বলবো? না, যে সমস্ত মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, যদি লাস্ট ইলেকট্রনটা এফে প্রবেশ করে তাহলে এ ব্লক, যেমন আগেরগুলো হয়েছিল, লাস্ট ইলেকট্রনটা এসে ঢুকলে এস ব্লক মৌল, পিতে যদি ঢুকে তাহলে পি ব্লক মৌল, লাস্ট ইলেকট্রনটা ডিতে ঢুকলে ডি ব্লক মৌল, আর যদি এফে প্রবেশ করে তাহলে এফ ব্লক মৌল। লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করছে সেটা হচ্ছে ব্যাপার। এখন দেখো যে এফ অরবিটালগুলো পাবে, এগুলো সবসময় পাবে দেখবে N-2 এফ অরবিটাল, এগুলো N-2 এফ অরবিটাল পাওয়া যাবে। মানে কি, সর্ববহিষ্ঠ কক্ষের আগের কক্ষটাতে, ঠিক আছে, লাস্টের দিক থেকে 2 নম্বর কক্ষটায় বলতে পারবে, বা 3 নম্বর নাকি, সর্ববহিষ্ঠ কক্ষ, তারপরে N-1, তারপরে N-2, অর্থাৎ লাস্টের দিক থেকে N-2 কক্ষকে আমরা বলতে পারি। একটু আগেই তো বিষয়টা দেখিয়েছিলাম, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে ধরো যদি এতগুলো কক্ষ থাকে তাহলে এটা ধরো N কক্ষ, এটা হবে N-1 কক্ষ, এটা হবে N-2 কক্ষ। তাহলে এফ অরবিটালটা যখন ইলেকট্রন প্রবেশ করবে সেটা দেখবে হবে এই জায়গার এফ অরবিটাল, ঠিক আছে, এইখানের এফ অরবিটালের মধ্যে প্রবেশ করবে। তাহলে এফ ব্লক মৌলগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে প্রথম যে মৌলটা অর্থাৎ সেরিয়াম, ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম, এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে না, এগুলো এখানে থাকে, ডি ব্লক মৌলগুলো। তাহলে প্রথম মৌল হচ্ছে সেরিয়াম। সেরিয়ামটার ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখে নিই একটু। 58 সেরিয়াম, তাহলে তার আগের যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকে সেটা হচ্ছে জেনন। আচ্ছা, এই শর্ট ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, তোমরা শিখতে পেরে যাবে, নেক্সট ক্লাসে সম্ভবত হয়ে যাবে তোমাদের। আচ্ছা, তাহলে জেনন হচ্ছে 54 হয়ে গেল, এটা 54 হয়ে গেছে। তারপর থেকে দেখো কি কি আছে আর, তাহলে এটা হচ্ছে 54 মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, অর্থাৎ 5 নম্বর নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে। তাহলে 6 থেকে শুরু হবে 6s2, আচ্ছা 4f আর 5d এগুলোতে থাকবে। তার মধ্যে 5dটাই তো 1 হয়ে রয়ে যায়। তাহলে জেননের পরে 54 পরে এটা হচ্ছে 56। এই ইলেকট্রন বিন্যাসটা খুব একটা বুঝতে পারবে না এখনই, কারণ এটা তোমাদেরকে নেক্সট দিন যখন শিখিয়ে দেবো এই শর্ট ইলেকট্রন বিন্যাসটা, তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেবে এটা তাহলে 57 হলো, একটা ঢুকেছে, আর এটাতে একটা ঢুকবে, অর্থাৎ 58 হবে। তো যাই হোক, লাস্ট যে ইলেকট্রনটা ঢুকছে সেটা কিন্তু এফে ঢুকছে, এখানে দেখে হয়তো অতটা বুঝতে পারবে না। যদি আগের ইলেকট্রন বিন্যাসটা দেখো, ল্যান্থানাম যেটা আছে, ল্যান্থানামের ক্ষেত্রে 57, অর্থাৎ জেননের পরে এর হবে 6s2, এটা দেখবে সে ব্যতিক্রম ছিল, 4f-তে 0 রেখেই 5d1-এ চলে যায়, 4f-তে 0 রেখেই 5d1-এ চলে যায়। তার মানে এফটা এর ক্ষেত্রে 0, যে কারণে ল্যান্থানামটা হচ্ছে তোমার এখানে ডি ব্লক মৌলের মধ্যে পড়ছে, এফ ব্লকের মধ্যে পড়ছে না ল্যান্থানামটা। অ্যাকচুয়ালি ল্যান্থানামের পর থেকে সেলিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই যে মৌলগুলো, এগুলো এফ ব্লক মৌল। তো যাই হোক, এটার ক্ষেত্রে কি দেখা গেল, তাহলে এফটাতে না প্রবেশ করে ডিতে ঢুকে যায়, এটা হচ্ছে ব্যতিক্রম ছিল আমাদের, এটা আব্বাও নীতির ব্যতিক্রম ছিল, আগের দিন বলেছি দেখবে। এগুলো খুব একটা এখন বুঝতে পারবে না এই জায়গাগুলো, তবে যতটুকু পারলে বুঝলে ঠিক আছে। এটা নিয়ে খুব একটা মাথা ব্যথার দরকার নেই, তোমাদের এত ডিটেলসে ঢুকে না কোশ্চেন, কখনো এতটা ডিপে ঢুকে না। তোমরা শুধু এই ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা করে রাখবে, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা বের করার জন্য আমি এগুলো দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে ল্যান্থানামের ক্ষেত্রে কী হচ্ছে, এফটা 0 রেখে 5d1-এ চলে যাচ্ছে, তাহলে এটা ডি ব্লক মূল্য, এটা এ ব্লক নয়, কিন্তু এ ব্লকটা আমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে। তাহলে সেরিয়ামের দেখো এক্ষেত্রে D1টা তো আগেই হয়ে গেছে, এরপরে এফে একটা একটা করে ঢুকবে, তারপরের যে মৌলটা থাকবে
তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে 6s2 4f2। আচ্ছা 5d1 হয়ে রয়েই যাবে ও। তারপরটা কেমন আসবে 6s2 4f3। এফে দেখো একটা একটা করে ঢুকছে, কতগুলো ঢুকতে পারে, সরি এটা 1 হবে। আচ্ছা এফে কতগুলো ঢুকতে পারে, এফে টোটাল 14টা ঢুকতে পারে। তাহলে লাস্ট যে ইলেকট্রন বিন্যাসটা আসবে 4f14 5d1। ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে এই 14টা মৌল হচ্ছে, এবং লাস্ট মৌলটা কে থাকবে, লুটিসিয়াম। 71-এ যে লুটিসিয়াম আছে, এই লুটিসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এটা। তাহলে জেননের পর এটা আসবে। তো যাই হোক, এইরকমভাবে পরপর যায় এফ অরবিটালে ইলেকট্রনগুলো ঢুকে, এবং এফ অরবিটালটা লক্ষ্য করে দেখো n-2, এটা লাস্টের কক্ষ 6। এখানে দেখো 6 আছে, 4 আছে, 5 আছে। তাহলে কোনটা লাস্টের কক্ষ হবে? অবশ্যই যেটা নাম্বার বেশি আছে 6 নম্বরটা হচ্ছে লাস্টের। প্রথমের যে কক্ষটা সেটা 1 নাম্বার, তারপরটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে যে 6 নাম্বারে আছে সে অবশ্যই এখানে লাস্টে আছে, কারণ 4, 5 আর 6 এর মধ্যে লাস্ট কে হবে, 6 নাম্বার। তাহলে এইটা হচ্ছে n। তাহলে এইটা কত হবে, এটা হবে n-2। দেখো n-2 এফ অরবিটালে ঢুকেছে, আর ডিটা সবসময় হবে n-1। ঠিক আছে, তাহলে লাস্ট কক্ষতে ইলেকট্রন ঢুকছে কোথায়, লাস্ট অরবিটালে কোথায় ঢুকছে, সেটা হচ্ছে n-2 এফে যে ঢুকছে। আচ্ছা এটার ক্ষেত্রেও ডিটা কখনো কখনো 0 হয়ে যায়। কীরকমভাবে, যখন দেখবে এফটা তোমার হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের জায়গা থাকে। যেমন হচ্ছে কোথাও ধরো পেলে 6s2 4f তুমি 6 পেয়েছো, 4x6 5d1। তাহলে এক্ষেত্রে দেখো এফে তো টোটাল 14টা ধরে, তাহলে এ যদি 7 হয়ে যায় তাহলে হাফ ফিল্ড হয়ে যাবে। তখন এই ডি এর থেকে একটা টেনে নিয়ে এ নিজে 7 হয়ে যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইরকম ইলেকট্রন বিন্যাস মাঝে আসে। আবার এফটা যখন 13 হবে, মানে এর ঠিক আগেরটাতে 13 যখন হবে, তখনও এরকম ডি এর থেকে একটা টেনে 14 হয়ে যাবে ও। মানে এফটা 6 আর 13 থাকবে না। তার মানে কি, ও হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হতে পারবে। তাহলে ডিটা কোথাও কোথাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি আসছে এ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে, ns2। ভালো করে লক্ষ্য করে দেখো, n-2 f1 থেকে শুরু করে 14 পর্যন্ত যাচ্ছে। আর n-1 ডিটা কোথাও 0 কোথাও 1, কোথাও 0 হচ্ছে, তো ওতে টেনে নিচ্ছে। তাহলে এইটা হবে আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস এ ব্লক মৌলের। কারণ তোমাদের বইগুলোতে অনেক সময় সাজিয়ে দেয়া থাকতে পারে। সাজিয়ে বলতে কীরকমভাবে দেয়া থাকবে না, হয়তো তোমার ডিটাকে আগে দিয়ে দিবে, এফটা তারপরে দিবে, তারপরে তোমার এসটা দিবে, বা এফটা আগে দিবে, তারপর ডি, তারপরে এস, এরকমভাবে সাজিয়ে দেওয়া থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা যেভাবে হয় আমি সেইভাবে লিখেছি, এইভাবেই করার চেষ্টা করবে। তাহলে কি ইলেকট্রন বিন্যাসটাও পরবর্তীকালে বুঝতে পারবে এদের ইলেকট্রন বিন্যাসটা। এদের ইলেকট্রন বিন্যাস যখন এ ব্লক পাবে তোমরা, অর্থাৎ যখন 12-এ উঠবে, 12-এ তোমরা এ ব্লকের যখন মৌলগুলো পড়বে তখন এদের ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। এখনই এদের পুরো ইলেকট্রন বিন্যাস শেখার দরকার নেই, শুধুমাত্র এখানে সাধারণ সংকেতটা, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে রাখবে। তাহলে মৌলগুলোর ব্লক বিভাজন আমাদের মোটামুটিভাবে শেষ। তবে ব্লক বিভাজনের সাথে সাথে দেখবে মৌলগুলোর বিভিন্ন ব্লকের বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন হচ্ছে এস ব্লকগুলোর কি বৈশিষ্ট্য, বা পি ব্লকের কি বৈশিষ্ট্য, ডি বা এ ব্লকের কি বৈশিষ্ট্য, এগুলো সব তোমাদের বইয়ে দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না, বৈশিষ্ট্যগুলো শুধু রিডিং পড়বে একটু করে। রিডিং পড়লে একটা মোটামুটি আইডিয়া থাকবে, সেই আইডিয়াটুকুই দরকার, আর কিছু দরকার নেই। যেমন হচ্ছে এস ব্লকে যেগুলো থাকে সেগুলো সমস্তই হচ্ছে ধাতু দেখবে, এবং প্রথমের যে দুটো আছে সেগুলো তাও সমযোজী বন্ধন করে, বাকিগুলো সব তড়িৎযোজী বন্ধন করে। এগুলো 4th চ্যাপ্টারে যে আমরা দেখতে পাবো। আচ্ছা পি ব্লকে যারা আছে, পি ব্লকটা এমন একটা ব্লক, এখানে ধাতু আছে, অধাতু আছে, ধাতুকল্প আছে, এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, সবাই আছে এখানে পি ব্লকটাতে। আচ্ছা ডি ব্লকটা সবাই হচ্ছে ধাতু, একদম পুরো সলিড ধাতু। আচ্ছা তার মধ্যে মার্কারিটা শুধুমাত্র লিকুইড পাবে। আচ্ছা আর এ ব্লকটাও পুরো হচ্ছে ধাতু। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তার মধ্যে একটু স্পেশাল জিনিস করে রাখবে, যেটা হচ্ছে ডি আর এ ব্লক, এরা দেখবে রঙিন যৌগ গঠন করতে পারে। আচ্ছা এরা জটিল যৌগ গঠন করতে পারে। জটিল যৌগ কী বটে সেটা আবার 12-এ গিয়ে পাবে। আচ্ছা এদের সাধারণত দেখা যাবে যে প্যারাম্যাগনেটিক হয়, যেহেতু ডি অরবিটাল রয়েছে বা এফ অরবিটাল রয়েছে অপূর্ণ, তার জন্য কী হয়, বিজোড় ইলেকট্রন থাকতে পারে, তার মানে এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক আসে ম্যাক্সিমাম সময়। তাহলে এই কয়েকটাই হচ্ছে সাধারণত বৈশিষ্ট্যগুলো জাস্ট একটু রিডিং পড়ে নেবে, এগুলো খুব বেশি বোঝার দরকার নেই, খুব বেশি মুখস্থ করারও দরকার নেই, শুধু একবার রিডিং পড়বে, রিডিং পড়লেই দেখবে মোটামুটি একটা আইডিয়া থাকবে। এরপরে একটা ছোট্ট জিনিসে আসবো, যেটা হচ্ছে স্টেপ ডায়াগোনাল। খুব মজার জিনিস দেখো, এইমাত্র যেটা বললাম যে পি ব্লকটার মধ্যে সবাই থাকে, ধাতু, অধাতু, ধাতুকল্প, নিষ্ক্রিয় গ্যাস সবাই থাকে।
তো এখানের মধ্যে দেখো বিজ্ঞানীরা ধাতু আর অধাতুর যে বিভাজনটা, পর্যায় সারণীতে যে ধাতুগুলো রয়েছে অধাতুগুলো রয়েছে, এদের মধ্যে বিশেষ কোনো বিভাজন কিন্তু করা যায়নি। মানে কোন জায়গাটা ধাতু হবে কোন জায়গাটা অধাতু হবে, এই ব্লকগুলো যেমন আলাদা আলাদা দেখে বলে দেওয়া যাচ্ছে যে এটা হচ্ছে এস ব্লক, এটা ডি ব্লক, এটা পি ব্লক, এটা এ ব্লক, সেরকম ধাতু আর অধাতুটার মধ্যে কোনো সুস্পষ্ট সেরকম বিভাজন নেই। তবে একটা মোটামুটি বিভাজন করা গেছে, সেটা হচ্ছে একটা সিঁড়ির ধাপের মতো রেখা, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এই জায়গাটার থেকে শুরু করে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে একটা সিঁড়ির ধাপের মতো, এইভাবে সিঁড়ির যেমন ধাপ হয়, বোঝা যাচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে তো, এটা দেখো সিঁড়ির ধাপের মতো একটা কোনাকুনি রেখা, কোনাকুনিভাবে বিস্তৃত অ্যালুমিনিয়াম থেকে পোলোনিয়াম, এই মৌলগুলোকে সিঁড়ির ধাপটা নিচে রাখা হয়েছে, বাকিগুলো উপরে আছে। তো এইটাকে মনে করা হয় যে ধাতু আর অধাতুর মধ্যে একটা বিভাজন রেখা, এইটাকেই বলা হচ্ছে স্টিয়ার স্টেপ ডায়াগোনাল। এর মানেটাই হচ্ছে সিঁড়ির ধাপের মতো কোনাকুনি একটা রেখা। আচ্ছা, এর মধ্যে বিভাজনটা তাহলে কীরকম হবে, যে সিঁড়ির ধাপটার নিচে যারা আছে তারা হচ্ছে সবাই ধাতু, এই যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টিন, লেড, থ্যালিয়াম, বিসমাথ, এরা সবাই হচ্ছে ধাতু। আচ্ছা, এর উপরে যারা আছে যেমন হচ্ছে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ব্রোমিন, এগুলো সব হচ্ছে অধাতু। তবে ধাতু ও ধাতুর মধ্যে তো আমরা অলরেডি জানি যে প্রভেদ খুব স্পষ্ট নয়, কারণ এমন কিছু পদার্থ আছে যাদের মধ্যে ধাতব গুণ আছে অধাতব গুণ আছে। তাহলে এই সিঁড়ির ধাপটার আশেপাশে যারা রয়েছে দেখো, যেগুলো দেখো একটু আলাদা কালার করা রয়েছে, একটু লাইট ব্লু বলতে পারি, একদম লাইট ব্লু, লাইট গ্রিন, এই টাইপের একটা ব্লুইশ ভাব রয়েছে। এই যে কালারটা, এই কালারটা মানে বোরন, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনিক, আচ্ছা অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই যে পদার্থগুলো রয়েছে এরা সবাই হচ্ছে ধাতু। মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা, সিঁড়ির ধাপের সাথে যারা একেবারে লেগে আছে সেই রকম যে পদার্থগুলো, এগুলো হচ্ছে ধাতু কল্প। মানে এদের কিছুটা ধাতব গুণও রয়েছে, কিছুটা অধাতব গুণও রয়েছে, এই কারণে মানে প্রভেদটা স্পষ্ট নয়। তবে স্টিয়ার স্টেপ ডায়াগোনালটা বোঝা গেল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে পোলোনিয়াম পর্যন্ত মৌলগুলোকে সিঁড়ির ধাপের মতো কোনাকুনি বিস্তৃত একটা রেখার ঠিক নিচে রাখা হয়েছে, এবং নিচের দিকে যেগুলো থাকছে তাহলে সেগুলো হচ্ছে ধাতু, এর উপরের দিকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অধাতু। এটাকেই বলা হচ্ছে আমাদের স্টিয়ার স্টেপ ডায়াগোনাল। তার মানে পুরো পর্যায় সারণীটা সম্পর্কে আমরা যদি দেখি দেখো, তাহলে অধাতুর পরিমাণ খুব কম আছে। অধাতু শুধুমাত্র এই সিঁড়ির ধাপটার উপরের দিকেরগুলো হচ্ছে অধাতু, বাকি এইদিকে যত মৌল রয়েছে পুরো ডি ব্লকটা রয়েছে, পুরো এস ব্লকটা এবং পি ব্লকেরও কিছুটা, এই যে সিঁড়ির ধাপের নিচে যারা রয়েছে এ ব্লকটা, পুরোটা সবগুলো হচ্ছে ধাতু। তার মানে ধাতুর ভাগ টোটাল মৌলগুলোর মধ্যে অনেক বেশি, অধাতু শুধু এই জায়গাগুলো। তোমরা পারো তো একটা পর্যায় সারণী বাজার থেকে নিয়ে রাখতে পারো, এগুলো 10 টাকা 20 টাকা দাম, বেশি দাম নয়, এগুলো 10-15 টাকা দাম নেয়। কারণ কি, এই পর্যায় সারণীটা দেখে পুরো জিনিসগুলো বোঝা খুব সহজ হয়। যদি একটা বাড়িতে বা যেখানে থাকছো সেইখানে যদি একটা সাটিয়ে রাখো, তাহলে পুরো পর্যায় সারণীটা দেখতেও পাবে আর পড়তেও সুবিধা হবে। আর সবথেকে মজার জিনিস হচ্ছে এখানে বিভিন্ন দেখবে কালার করা আছে, এই কালারগুলো কিন্তু মিনিং এখানে দেওয়া আছে দেখো। যেমন এখানে বলেছে ব্ল্যাক, যেগুলো সলিডস আর শোন ইন ব্ল্যাক, মানে যতগুলো ব্ল্যাকে লেখা আছে এগুলো সব হচ্ছে সলিড, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কত কঠিন পদার্থ দেখো, বেশিরভাগই কঠিন পদার্থ। আচ্ছা, ব্লুটা সেরকম হচ্ছে লিকুইড, যেগুলো ব্লুতে আছে যেমন মার্কারি, গ্যালিয়াম, ব্রোমিন, এধারে সিজিয়াম আর ফ্রান্সিয়াম, এরা সবাই হচ্ছে লিকুইড, ঠিক আছে। আচ্ছা, তারপর রেড যেটা বলেছে, গ্যাসেস আর সোন ইন রেড, দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো সবাই রেড। আচ্ছা, এখানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এরা সবাই রেড। আচ্ছা, অরেঞ্জ যেটা আছে, সিনথেটিক এলিমেন্টগুলো হচ্ছে অরেঞ্জ, অর্থাৎ অরেঞ্জে যেগুলো লেখা আছে সেগুলো সবাই সিনথেটিক এলিমেন্ট, মানে যেগুলোকে তৈরি করা হয়েছে, মানুষ যেগুলো তৈরি করেছে, প্রকৃতিতে ছিল না, এগুলো মানুষ তৈরি করেছে। যেমন ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো 92, ইউরেনিয়ামের পর থেকে যতগুলো মৌল আছে একদম 118 পর্যন্ত, এরা সবাই হচ্ছে সিনথেটিক এলিমেন্ট। এখানে দেখো 92 ইউরেনিয়ামের পর থেকে শুরু হয়েছে, এখান থেকে লরেন্সিয়াম পর্যন্ত গেছে, এধারটা 103, আচ্ছা 104 এখান থেকে আছে, তাহলে সবগুলো হচ্ছে সিনথেটিক এলিমেন্ট। এরা এখানেতে সেরকম আবার যে বক্সগুলো করা আছে, যেমন হলুদ থাকলে সেগুলোকে বলা হচ্ছে ট্রানজিশন মেটাল, অর্থাৎ যে সন্ধিগত মৌল, এগুলো এগুলো সব দেখানো হয়েছে সবগুলো। তাহলে একটা পিরিয়ডিক টেবিল যদি থাকে, তুমি সমস্ত মৌলগুলো সম্পর্কে অনেক বিস্তারিত নলেজ শুধুমাত্র পিরিয়ডিক টেবিলটাকে দেখে বুঝতে পারবে। মানে এটা খুব ইন্টারেস্টের একটা ব্যাপার, আর কিছু নয়। তোমাদের পরীক্ষার জন্য অত ডিটেলস পড়বে না, কিন্তু নিজের ইন্টারেস্টের জন্য একটা পিরিয়ডিক টেবিল নিতে পারো, 10-15 টাকা দাম নেবে, বেশি দাম নয়, খুব জোর যদি হয় 20 টাকা দাম নেবে। ঠিক আছে, আমাদের এই ছিল তাহলে আজকের ক্লাস। নেক্সট দিনে তোমাদেরকে শর্ট ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই শিখিয়ে দেবো নেক্সট দিনে, নেক্সট ক্লাসটাতে। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলবে।
আর তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা যথেষ্ট আমাকে সাপোর্ট করছো, তোমরা শেয়ার করছো, লাইক করছো ভিডিওগুলো, কমেন্টও প্রচুর আসছে। সব কমেন্টে সবসময় উত্তর দিতে পারছি না। যদি কেউ কমেন্টের অ্যান্সার না পেয়ে থাকো তাহলে অবশ্যই কিছু মনে করো না, কারণ এখন প্রচুর কমেন্ট আসছে। যখন অনেক কমেন্ট আসবে না তখন আমার একার পক্ষে তো সম্ভব হবে না। তাও এখন লকডাউন চলছে, স্কুল টুল নেই, সেই কারণে অনেকটা সময় পাই। মানে মোটামুটি কিছুটা হলেও পাই, তোমাদের কাজগুলোর পরেও কিছুটা সময় পাওয়া যায়। তো সেই কারণে সমস্ত কমেন্টেরই প্রায় আমি দেখবে রিপ্লাই দিয়ে দিই। তো যদি কখনো কোনো কমেন্টের রিপ্লাই না পাও তোমরা কিছু মনে করো না। যথেষ্ট তোমরা সাপোর্ট করছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।